বর্তমানে আমরা এমন একটি পরিস্থিতির সম্মুখীন হয়েছি যার জন্য আমাদের হয়তো অনেকেরই কণ্ঠ রোধ হয়ে এসেছে এই ঘটনাটিকে বোঝানোর জন্য। আমরা বলছি সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম অঞ্চলে ঘটে চলা একটা নৃশংস বর্বর জঙ্গি হামলার কথা। অনেকগুলো মানুষের প্রাণ চলে গেছে সেই বর্বর জঙ্গি আক্রমণে। নিহতদের প্রতি এবং তাদের পরিবার পরিজনদের প্রতি থ্রিল চার্জারের সমবেদনা রইল। আমরা আশা রাখি আগামী দিনে আমরা এমন একটি পরিস্থিতি তৈরি করতে সক্ষম হব, আমাদের সরকার, আমাদের দেশ এমন পদক্ষেপ গ্রহণ করবে যাতে একটি আশানুরূপ কাশ্মীর, যাকে আদতেই ভূস্বর্গ বলা যেতে পারে, সেরকম জায়গায় আমরা পৌঁছতে পারি। নিহতদের প্রতি আমাদের গভীর সমবেদনা রয়েছে। আমরা চাই আবার যাতে আমরা মূল স্রোতে ফিরে যেতে পারি, কিন্তু কখনো যাতে তাদের না ভুলি। নমস্কার, টিম থ্রিল চার্জারে আপনাকে স্বাগত জানাই আরেকবার। আমরা টিম থ্রিল চার্জার আপনার জন্য নিয়ে এসেছি গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরি সিরিজের একটি নতুন গোয়েন্দা অ্যাডভেঞ্চার কাহিনী। বেশ অনেক দিন পরে আবার রুদ্রপ্রিয় গিরির কাহিনী আপনারা শুনতে পাবেন। আজকের গল্প লেখক একান্তর চক্রবর্তীর কলমে ৪২ নং বেলতলা লেন। গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অভিক। গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরির চরিত্রে দীপম ঘোষ, বিভিন্ন চরিত্রে সুপ্রজা, সৌরভ সাহা, শ্রীরূপ এবং আমি অভিক। শব্দ সংযোজন দেবরাজ দে, আবহ নির্মাণ কৌশিক বসু, প্রচ্ছদ নির্মাণ শ্রাবর্ণ ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। আজকের গল্পটি শুনে কিন্তু অবশ্যই আমাদের জানাবেন যে গল্পটি কেমন লাগলো এবং আপনি ঠিক কোথা থেকে গল্পটি শুনছেন সেটিও কমেন্টে লিখতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী। লেখক একান্তর চক্রবর্তীর কলমে ৪২ নম্বর বেলতলা লেন। সেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের এক ভ্যাপসা রাত। কলকাতার আকাশ কালো মেঘে ঢাকা, কিন্তু এক ফোঁটা বৃষ্টিও পড়ছিল না। তখন কটা বাজে? ওই ৯টা হবে। টেবিলের উপর অ্যাশট্রেখানা ছাইয়ের স্তূপে কাহিল হয়ে পড়েছে। এই গরমেও আমি আর রুদ্র কিন্তু চা একটিবারের জন্যও ছাড়িনি। আমরা দুজনে সাহারা মরুভূমিতে গিয়েও বাজি রেখে চা খেতে পারি উটেদের মাঝে। সবেমাত্র নিজেদের মুখখানা জল দিয়ে ভিজিয়ে এসেছি। পাখার তলায় বসে আরাম করে দুদণ্ড থাকতে না থাকতেই কোথা দিয়ে ঘাম চলে আসে। আমি রুদ্রকে বললাম, এই রুদ্র, এমন পাগল করা গরম পড়লে তো মানুষ বেঁচে থাকতেই পারবে না। এর কি করা যায় বলো তো? পাগল করা গরম আর পড়েছে কোথায়? ভবিষ্যতে দেখবে ৪০-৪২ হয়ে গেছে। তখন মনে হবে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। সেই ভবিষ্যতের কথা চিন্তা করলে মরতেই ইচ্ছে হয় বই কি। জীবনে যদি ঘামই গন্তব্য হয়, তাহলে সেই জীবনের টিকিট কাটতে আমি গড় রাজি। ঘাম না ফেলে কেউ বড় হতে পেরেছে? বড় হয়তো হয়নি, কিন্তু আরামে থেকেছে। না বাবা, আজকে যেন গরমটা বেশি পড়েছে। তাও তো ভালো ঘাম হচ্ছে। যে গরমে ঘাম হয় না সেই গরম আরো কষ্টকর, একেবারে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। তোমার সঙ্গে এই জন্যে বন্ধুত্ব রাখতে ভাল লাগে। সব খারাপের মধ্যেও পোটেনশিয়াল পজিটিভিটি খুঁজে ব্যাপারটাকে জুৎসই করে তোলার একটা দারুণ প্রতিভা তোমার আছে। আমার প্রতিভার চাইতো তোমার প্রতিভা আরো দারুণ। সব ভালোর মধ্যেও তুমি যেভাবে নেগেটিভিটি খুঁজতে পারো। দেখো, গায়ে পড়ে ঝগড়া করো না, এর ফল ভালো হবে না। জীবনে আয়েশ করে কিছুদিন না কাটালে জন্মালাম কেন বলো তো? সারাদিন খালি খাটাখাটি আর চাটাচাটি, না হলেই তো কেল্লা ফতে। পথ ধরে রাখার জন্য একটু আধটু হয়, তবে তোমার যা কাজ তাতে দ্বিতীয়টি কোথায় ব্যবহার হয় শুনি? হয় হয়,
কলমের ধারে যদি সব হয়ে যেত তাহলে অনেক লেখক এটাকে শুধু শুধু নেশা বলতেন না। একটা কেস ফাইল পড়লাম, বুঝলে, বিদেশি কেস। নরউডের একটি ভিলায় একজন ফরেনার এসেছিলেন কয়েক মাসের জন্য লিজ নিয়ে। ওখানকার ফরেনার মানে ব্রিটেনে একজন আমেরিকান ভদ্রলোক। পরিবার পরিজন নিয়ে মোট 8 জন হবে হয়তো। তুমি শুনলে হয়তো চমকে যাবে, মাত্র 1 সপ্তাহে 5 জন মারা গেছে ওই পরিবারের। বেঁচে আছেন শুধু 3 জন, 3টে 10 বছরের আশেপাশের বাচ্চা। কি বলো, কি হয়েছিলটা কি? বাবা মা সহ আরো 3 ভাই বোনকে ওই 3টে ছেলে মেয়ে খুন করেছে। সকলের গড় বয়স 10। ভাবতে পারো এইটুকু বয়সের ছেলে পুলে কিনে এইসব করছে। মাই গড, এ তো বিশাল ঘটনা। তারপর? ওরা যতই আমাদের কুসংস্কারের ডিপো বলুক, আমাদের থেকে ওরা কম যায় না। অর্ধেক লোক বলছে এই 3টে বাচ্চা নাকি এক জায়গায় খেলতে যেত, সেখানে সম্ভবত সেটেন অর্থাৎ শয়তানের উপাসনা হয়। ব্যাপারটা ভুল কিছু নয়। একটা অ্যান্টিক্রাইস্ট ক্লাবের পক্ষ থেকে গুপ্তভাবে নানান পুজো অর্চনা করা হতো। এই ছেলেগুলোকে দেখেও স্বাভাবিক লাগছিল না। মানসিকভাবে বড্ড মজবুত, সবকিছুতে অবিশ্বাসী, আর প্রচণ্ড জেদ নাকি ওদের মধ্যে। ছেলেগুলোকে দিয়ে কিছু বলানো যায় না, কিছু করানোও যায় না। একেবারে ফালতু একটা কেস, বাট ইট হ্যাজ আ বিগ ইম্প্যাক্ট। ছেলেগুলোর মনস্তত্ত্ব নিয়ে যদি একটু গবেষণা করা যেত নিজের হাতে, তাহলে ভারী খুশি হতাম। পাগল! ওই বাচ্চাদের আশেপাশে কেউ যায় নাকি? বলা যায় না কখন আমাদের গলায় ছুরি ধরবে আর দাঁত বার করে হাসবে হি হি করে। এগুলো পিওর সাইকো। এতগুলো মানুষকে 3 জন মিলে মেরে ফেললো, তাও আবার বাচ্চা। ভেবে দেখো এবার, অত্যাধিক গরমের বারবার অন্তর চাইতে অল্প বয়সে খুনির সংযমী খুন তোমায় কেমন চিন্তিত করে তুলেছে। তাই বলি, যদি কোনো সমস্যায় পড়ে থাকো তাহলে মনে করবে আরো কঠিন সমস্যা রয়েছে, ব্যাস সব ঠিক হয়ে যাবে। সে তো বুঝলাম। আপাতত আমি গরমের চাইতে কঠিন সমস্যা আর দেখতে পাচ্ছি না। তুমি যদি দেখতে পাও আমায় জানিও। এ কথা বলতে না বলতেই আমাদের ঘরের দরজায় ঠক ঠক আওয়াজ হলো। আমি বলে উঠলাম, কি ব্যাপার, এত রাতে আবার কে এলো? তুমি অধিক সমস্যার খোঁজ করছিলে না, বোধহয় সেটারই হোম ডেলিভারি হলো। আর বসিনা থেকে খুলে দেখো কার কি বাঁধলো। প্রচণ্ড আলস্য সত্ত্বেও উঠে গিয়ে দরজাটা খুললাম। দরজা খুলতেই এক তরুণী আমার দিকে ঢলে পড়ল। আমার গায়ের উপর এক প্রকার আছাড় খেল। আমি কোনো মতে তাকে ধরতেই সে আমায় প্রায় জড়িয়েই ধরল যেন। এমন বেয়াক্কেলে বিপদ দেখে আমি তো থতমত খেয়ে গেছি। আমি নিশ্চিত রুদ্র এখন নির্ঘাত দাঁত বের করে খিক খিক করে হাসছে। মেয়েটির সাদা সালোয়ার কামিজে রক্তের দাগ, মুখে এক অদ্ভুত আতঙ্ক। আমি কোনো মতে তাকে সোফায় বসিয়ে দিলাম। না, অজ্ঞান হয়ে যাননি, কিন্তু যেতে আর কতক্ষণ। রুদ্র দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে জল এনে জলের ঝাপটা দিল মেয়েটির চোখে মুখে। আপাতভাবে দেখে মনে হচ্ছে বয়স 24-25-এর বেশি হবে না। সুশ্রী, শ্যামলা বর্ণ, দৈর্ঘ্যে বাঙালি মেয়েদের তুলনায় অধিক, লম্বা টিকালো নাক আর মসৃণ ঠোঁট। তবে মেয়েটির মধ্যে সবচাইতে যা লক্ষণীয় তা হলো তার কাজল কালো চোখ। ঠিক যেন হারিয়ে যাওয়া যায় গন্তব্য ভুলে। লম্বা লম্বা পাপড়িগুলো ঝাপটাতে ঝাপটাতে কোনো মতে আমাদের দিকে তাকালো সে। আমি সত্যি বলতে একটু বেশি কাতর হয়ে পড়েছিলাম হয়তো। না, ওর চেহারায় আঘাতের কোনো চিহ্ন নেই, কিন্তু আমি নিশ্চিত কোনো এক ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়েই ওকে এইভাবে আমাদের শরণাপন্ন হতে হয়েছে। ওরা তাকে মেরে ফেলেছে, মেরে ফেলেছে। হাঁপাতে হাঁপাতে বলল সে। এতক্ষণে আমার যেন সম্বিত ফিরল। দৌড়ে গিয়ে ফার্স্ট এইড বক্সটা নিয়ে এলাম। কোথায় লেগেছে না লেগেছে না জেনে গজ কাপড় আর লাল ওষুধ বের করে এগিয়ে দিলাম তার দিকে। সে আমার হাত থেকে ওই দুটো নিয়ে
নিজের কনুইতে লাগাতে শুরু করলো। তারপর আমার দিকে তাকিয়ে মিষ্টি করে বলল, বেঁধে দিতে একটু হেল্প করবেন প্লিজ? হ্যাঁ নিশ্চয়ই। আমি নিজে থেকে আগ বাড়িয়ে বেঁধে দিলাম সাবধানে। বোধহয় চোট পেয়েছে কোনোভাবে। রুদ্র এবার বলল, বলছিলাম মিস, আপনার শরীর ঠিক আছে এখন? হ্যাঁ, আগের থেকে বেটার। বেশ, আপনার নাম এবং পরিচয়টা জানতে পারি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আমি আমি মৌমিতা চক্রবর্তী, একটি রিটেল কোম্পানিতে কাজ করি। আমি আমি আসলে আজকে এমন একটা জিনিসের এক্সপিরিয়েন্স করেছি যে সেটা। বলতে বলতে মৌমিতা কোথায় যেন হারিয়ে গেল। আমি নিচু স্বরে বললাম, খুব কঠিন কিছু হয়েছে? আপনি বিনা সংকোচে আমাদের বলতে পারেন। হ্যাঁ বলছি। আসলে একটা খুন একটা একটা খুন আমার চোখের সামনে ঘটেছে। আপনি কি শিওর? হ্যাঁ আলবাত শিওর। আমার আমার চোখের সামনে মেরেছে। আমি আমি বিশ্বাস করতে পারছি না যে কেউ আমার চোখের সামনে। কি ভয়ানক, কি ভয়ানক। যাকে খুন করেছে বলছেন সে কি মারা গেছে? অতবার ছুরি মারলে বেঁচে ওঠা তো ইম্পসিবল। তবে আপনি বেঁচে ফিরলেন কি করে? প্রশ্ন করল রুদ্র। আমি আমি হ্যাঁ হ্যাঁ আমি আমি যে কিভাবে বেঁচে ফিরেছি তা তো আমি জানি। পাবলিকের মধ্যে ঢুকে যাওয়ার আমি বেঁচে গেছি। না হলে আজকে আমারও লাশ পড়ে থাকতো। আপনি যে আমার এখানে এসেছেন এটা আপনি বাদে আর কেউ জানে? না, কেউ জানে না। আপনাকে কেউ ফলো করছিল? না তো। আপনাকে খুন করার চেষ্টা করেছিল ওরা? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। আর একটু হলে হয়তো আমার সঙ্গে খুনের থেকেও আরো খারাপ কাজ করতো। বুঝলাম। তবে ঠিকানাটা বলুন, একবার খবর নিয়ে দেখি। 42 নম্বর বেলতলা লেন। সেখানে আপনি কি উদ্দেশ্যে গিয়েছিলেন ম্যাডাম? আসলে আমি নতুন একটা বাড়ি ভাড়া খুঁজছিলাম অনেক দিন ধরে। একজন দালালকে দিয়েও যখন কোনো কাজ হলো না, তখন আমার এক দূর সম্পর্কের আত্মীয়, যারা এখন আর কলকাতায় থাকে না, তাদের থেকে খবর পেয়েছিলাম ওইখানে নাকি একজন বাড়ি ভাড়া দিচ্ছেন। কিন্তু ওখানে গিয়ে যা দেখলাম। এবার যেন হাঁপাতে শুরু করলো মৌমিতা। আমি আবার জল এগিয়ে দিলাম তার দিকে। তার হাতের সঙ্গে আমার হাত স্পর্শ হলো। এই আমি আমি কেন সব লিখছি? আমি কেন সব জানাচ্ছি সবাইকে? আমি তো একটা রোম্যান্টিক ফুল নই। তবু মনের মধ্যে চলা একটা অস্থিরতা আমায় 42 নম্বর বেলতলা লেনের বেচারা মৃতর চাইতে অধিক আকর্ষণীয় করে তুলেছে এই তন্নিটিকে। এই প্রথমবার আমি এই রকম অনুভব করছি। হয়তো তার অসহায়তা আমায় কাতর করে তুলছে। কয়েকটা চুমুক দিয়ে এবার শান্ত হলো মৌমিতা। বাড়ির ঠিক কোথায় আপনি খুন হতে দেখেছেন? ওই বাড়িতে ঢুকে নিচতলায় ডান দিকের ঘরটা, বোধহয় পূর্ব দিক হবে। আপনি কি বলতে পারবেন আপনি কাকে খুন হতে দেখেছেন? না 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 জানি না, আমি জানি না। তবে তবে অন্ধকার অল্প দেখেছি। আর যে খুন করেছে তাকে চিনতে পারবেন? হ্যাঁ হ্যাঁ পারবো। বেশ, তবে এত রাতে একটু ঝক্কি পোহাতেই হবে মিস মৌমিতা। মিস নাকি মিসেস? হ্যাঁ ঠিকই ধরেছেন, মিস মৌমিতা। ওকে মিস মৌমিতা, আপনি একজন সাক্ষী, তাই আপনাকে একটু ঝক্কি পোহাতেই হবে। এভরিস্টিক,
ওখানকার ইন্সপেক্টর কে আছেন মনে আছে? সম্ভবত মিস্টার হালদার, এই না না না, মিস্টার মুখার্জি, ইন্সপেক্টর ইন্দ্রজিৎ মুখার্জি। হ্যাঁ, মুখার্জি লোক ভালো, তবে টেটি আছে। দায়িত্ববান অফিসার ওরকমই হয়। বেশ, ঠিক আছে, তাহলে এবার বেরোনো যাক। এবার মৌমিতা উৎকণ্ঠা ভরে বলল, প্লিজ 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 আজ রাতে আর আমাকে বেরোতে বলবে না প্লিজ। আমি এমনিতেই খুব নার্ভাস ফিল করছি। আমার মনে হয় আমার একটা নার্ভাস ব্রেকডাউনও হচ্ছে। আই ডোন্ট থিঙ্ক আই ক্যান টেক ইট এনিমোর। প্লিজ প্লিজ আমাকে আজকে আর বাধ্য করবেন না প্লিজ। আপনি কি চান আগামীকাল গিয়ে সমস্ত তথ্য প্রমাণ জলাঞ্জলি দিতে? কিন্তু কিন্তু যদি ওরা আমাদের ফলো করে, আমাদের যদি ওরা মেরে ফেলে? আপনার ভয় থাকলে আপনি আপাতত আমাদের ঘরে থাকুন, আমরা নয় দেখে আসছি। এই হরিরাম, দিদির একটু খেয়াল রেখো। শুনুন, আপনি নিশ্চিন্তে আমাদের ঘরে থাকুন, আমরা না আসা অবধি কোথাও বেরোবেন না। মৌমিতা রুদ্রর কথায় আশ্বাস পেল, চুপচাপ সেখানেই বসে রইল। আমরা দুজনে দরজা বন্ধ করে চলে আসার সময় দেখলাম সে ধীরে ধীরে গদিতে শুয়ে পড়ল। বোধহয় অনেকটা ক্লান্তি গেছে। আমি তাই পুনরায় ঘরে ঢুকে আলোটা বন্ধ করে দিলাম। বাইরে বেরোতেই রুদ্র জোঁকের মতো ছেঁকে ধরল। এই যে ঋষিক, তোমার অবস্থা তো ভালো নয় দেখছি। নিহত অন্যজন হলেও মৌমিতা সিনড্রোমে আহত যে তুমি হয়েছো ভায়া, তা আমি গীতা ছুঁয়ে সাক্ষী দিতে পারি। ধুর, এই নিয়ে মস্করা করো না তো তুমি। মেয়েটা এখন খুবই ভালনারেবল, ওর কোনো ফায়দা নিচ্ছি না আমি। না না, তোমার চরিত্রের উপর দাগ দেওয়া আমার কম্য নয়, তবে তোমার হাতের ছোঁয়া, চোখের বকবক আর মনের কম্পাঙ্ক যা বলছে তাতে তোমার জ্বর, মানে প্রেম জ্বর এসেছে বই কি। প্রেম জ্বর? বাহ, ভালো বললে তো। পরের লেখায় এটা ব্যবহার করব। কিন্তু সেসব বাদ দিয়ে বলো, এই মৌমিতা যে কেসটা দেখেছে বলল, সেটা নিয়ে তোমার কি মত? আগে বাড়িটা দেখি, নাহলে কিছুই বলে লাভ নেই। এই ট্যাক্সি বলে জোরে হাঁক দিয়ে একটা ট্যাক্সি থামালাম আমরা। বাড়ি থেকে বেরোনোর আগে আমরা ইন্সপেক্টর মুখার্জিকে জানিয়ে দিয়েছি, তবে এখনো বলা হয়নি মৌমিতার ব্যাপারে। তাহলে ভদ্রলোক এক্ষুনি মৌমিতাকে জেরবার করে দেবেন, যেটায় আমার মদত নেই। কলকাতা শহরের বুক চিরে প্রগাঢ় অন্ধকারের ভিতর দিয়ে আমাদের ট্যাক্সি ছুটে চলল। রুদ্র বলল, এইবার তাহলে ব্রহ্মচর্য ঘুচতে চলেছে তোমার। আমার আশীর্বাদ রইল। দেখো, বারবার এরকম বলো না, তাহলে আমি মৌমিতার সঙ্গে ঠিক করে কথা বলতে পারবো না। ওরে বাবা, এই তো দেখছি মিস মৌমিতা থেকে মৌমিতার উত্থান হতে বেশি সময় লাগেনি তোমার। এরপর দেখবো মিসেস মৌমিতা হয়েও যাবে একদিন। রুদ্র, একটা মানুষ মারা গেছে, এটা একটা সিরিয়াস কেস, আর তুমি এটা নিয়ে মজা করছো। না 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 না, সেই নিয়ে একদম মজা নয়, তবে তোমার হাবভাবনি একটু রসিকতা করার সুযোগ পেলে আমি হারাবো কেন বলো? যাই হোক, আপাতত বলো, হরি হরিবোল নিয়ে তুমি বেশি চিন্তিত নাকি মিস মৌমিতা নিয়ে, সেটাই প্রশ্ন। আমি এর আগে এত প্রাণ খুলে ইয়ার্কি মারতে কখনো দেখিনি রুদ্রকে, তবে আমি যেন মন থেকে শান্তি পাচ্ছিলাম না। মনে মনে একটা ভয় লাগছে। বাড়িতে মেয়েটি একলা একলা রয়েছে হরিরামের সঙ্গে, আর আমরা তার দেখা একটা কেসের মধ্যে তদন্তে জড়িয়ে পড়েছি। নানান ভাবনা ভাবতে ভাবতে শেষমেশ পৌঁছে গেলাম বেলতলা লেনের 42 নম্বরে। বাইরে থেকে দেখে মনে হলো বেশ পুরনো দোতলা বাড়ি। কার্নিশ জুড়ে শ্যাওলার ভিড়, আর ভাঙা দরজার ভেতর দিয়ে তুলসী মঞ্চ দেখা যাচ্ছে। ছোট্ট উঠোনের কোলে কয়েকটা গাছগাছালি, আর একপাশে একটা টিউবওয়েল। এমন অভিনবভাবে স্বাগত জানাবে বাড়িটি জানা ছিল না। খানিক এগিয়েই মনে পড়ল, আরে আমরা তো একলা নই, পুলিশ এসেছে নিশ্চয়ই। মনে পড়তেই আমার চোখে পড়ল দূরে ল্যাম্পপোস্টের গায়ে পুলিশের গাড়ি দণ্ডায়মান। সেখানে দুজন কনস্টেবল নিজেদের মধ্যে গল্প করতে করতে সিগারেট টানছেন। রুদ্র বলল, চলে এসো। দুজনে প্রবেশ করলাম সেই বাড়িতে। নিচতলায় মোট 2টো ঘর, আর উপর তলায় 3টে। মেরামতির অভাব
চুন কামের ঝরে পড়ায় স্পষ্ট। এই বাড়িতে দীর্ঘদিন কেউ থাকেনি এমনটাই মনে হচ্ছিল। তাহলে হঠাৎ এইরকম একটা বাড়ি ভাড়ার জন্য কেন সাধা হবে কাউকে? আর যদি তাও হয়, তাহলে কে এই বাড়ি ভাড়া দিতে চেয়েছিল? আরে রুদ্রবীর বাবু, যে কি ব্যাপার, অনেকদিন বাদে এরকম একটা টিপ দিলেন? ইন্সপেক্টর মুখার্জি এগিয়ে এলেন। রুদ্র হেসে বলল, টিপ থেকে লাভ কি হলো? না, কিচ্ছু না। আমার টিম পুরো তন্ন করে খুঁজেছে বাড়িটা, কিচ্ছু পাইনি। একটা কাপড়ের টুকরো থেকে শুরু করে একটা রক্তের দাগ, জাস্ট নাথিং। আমার মনে হয় এইবার আপনার ভুল সন্দেহ হয়েছে। বাড়িতে কেউ ছিল না নিশ্চয়ই অনেকদিন? আশেপাশের খবর নেওয়া হয়নি এখনো, বাট ভেতরের যা অবস্থা দেখলাম তাতে আমারও তাই মনে হচ্ছে। বাড়িটা অনেকদিন ভ্যাকেন্ট ছিল, তাই চারিদিকে ধুলোবালি এসব ভরে আছে। ঢুকতেই তো একটা চামচিকে একেবারে মুখে গুঁতো মেরেছে আমার। তাহলে কনসিকুয়েন্স কিছু হলেও হয়েছে। যাই হোক, একতলার পূর্ব দিকের ঘরটা দেখেছেন কি? হ্যাঁ, দেখেছি। তবু আপনি যখন বলছেন, একবার নিজের চোখে দেখে আসুন। আমি আর রুদ্র এবার পুলিশের দেখানো পথে সেই নির্দিষ্ট ঘরটির দিকে এগোলাম। ঘরটা উঠোনের ডান দিকে, একটা ছোট্ট ঘর, যার একপাশে ছোট একটা খাট, একটা আলনা যাতে জামা কাপড় নেই, একটা আলমারি যেটা হাট করে খোলা এবং ফাঁকা, আর একটা ছোট টেবিল যার উপর একটা খালি কলসি রাখা আছে। যদিও সেটা জানার জন্যে উকি মেরে দেখতে হলো। রুদ্র বলল, সম্ভবত এই ঘরেই ঘটেছে কিছু একটা, যেটা আমরা এখনো জানি না। ঋষিক, কিছু কি অন্যরকম লাগছে? অন্যরকম কি লাগবে বলো তো? কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই, কোনো রকম রক্তের দাগ দেখতে পেলাম না এখনো। খাটের নিচে একবার দেখতে হবে বলে সে ঢুকে গেল খাটের তলায়। বেশ কিছুক্ষণ সেখানে সময় কাটালো নিঃশব্দে। কিছু পেলে? না, কিছু পেলাম না। তাহলে বেরিয়ে এসো। নিচে পুরোটা ফাঁকা ভেবেছিলাম, তবে ভেতর থেকে কিছু পুরনো জামা কাপড় রয়েছে দেখলাম। এই দেখো। দেখলাম একটা তোশক, গদি আর চাদর রয়েছে। সম্ভবত অতিরিক্ত বিছানা হিসেবে কখনো এটা ব্যবহার হয়েছিল। তবে সেটার ভেতর থেকে হঠাৎ করে একটা সাদা মাকড়সা বেরিয়ে এলে আমরা দুজনেই ছেড়ে দিলাম। রুদ্র বলল, এতগুলো প্রমাণ পেলাম এই বাড়িতে কারণ না আসার, কিন্তু একটাও প্রমাণ পেলাম না খুনের। তোমার মিস মৌমিতা আমার নাক কাটালো বোধ হয়। আমার নয় রুদ্র, বারবার এই এক রসিকতা করো না তো। আর কি বলি, তবেই এক সেকেন্ড। বলে রুদ্র এবার এগিয়ে গেল আলমারির দিকটায়। আমি আলাদা কিছু দেখতে পাইনি এর আগে। জানি না, ও হয়তো নতুন কিছু পেলেও পেয়ে থাকতে পারে। আলোটা বন্ধ করো তো, কুইক। সঙ্গে সঙ্গে আলোটা বন্ধ করলাম আমি। রুদ্র এবার ওর পকেট থেকে একটা টর্চ জ্বালালো, তারপর সেটা মাটিতে ফেলে বেশ কিছুক্ষণ দেখল। দেখো ঋষিক, আশেপাশে যেমনটা ধুলো পড়ে আছে, এই জায়গায় ধুলো কিন্তু কম পড়েছে তুলনামূলক। আমরা কিন্তু এদিকে আসিনি। পুলিশ এসে থাকতে পারে, ওনাদের জিজ্ঞেস করে নি তাহলে। বলে ঘর থেকে বেরিয়ে গেলাম আমরা দুজন। রুদ্র ইন্সপেক্টর মুখার্জিকে জিজ্ঞেস করল, ইন্সপেক্টর, আপনারা কি ওই আলমারির সামনে গিয়েছিলেন? হ্যাঁ, মানে এটা কিরকম প্রশ্ন? যেমনটাই হোক বলুন না। হয়তো গেছিলাম, হয়তো নয়। কেন বলছেন বলুন তো? হয়তো করলে তো কোনো নিষ্পত্তি হবে না। ঘরের সব জায়গায় যেমনটা ধুলো আছে, ততটা ধুলো কিন্তু কিছু কিছু জায়গায় নেই, কারণ সেই জায়গাটা পাড়ানো হয়েছে। আমাদের জুতোর কারণেই সেই ধুলো সরে গিয়ে থাকতে পারে। আমি আর বৃশ্চিক আলমারির কাছে পৌঁছানোর আগেই এই ব্যাপারটা লক্ষ্য করেছি। একটা আন্দাজ তো করা যেতে পারে কেউ না কেউ ঢুকেছিল। দাঁড়ান, একবার ছেলেদের জিজ্ঞেস করে নি। বলে ইন্সপেক্টর জিজ্ঞাসা করতে গেলেন তার ছেলেদের। রুদ্র একখানা সিগারেট বের করে আমায় সাধল। দুজনে দুটো সিগারেট ধরিয়ে আরাম করে খেতে লাগলাম। কেউ শিওর বলতে পারছে না রুদ্রবাবু। আই থিঙ্ক আপনার ওই থিওরিটা খুব একটা কাজে লাগবে না। বুঝলাম। ঠিক আছে, আপনাদের এভাবে ডিস্টার্ব করার জন্য দুঃখিত।
আরে না না, সেসব না। আপনি বলুন, হঠাৎ করে এরকম একটা টিপ আপনি পেলেন কিভাবে? কেউ ইনভলভ ছিল নাকি? কারণ আপনি তো আর এখানে আগে থেকে ছিলেন না। হ্যাঁ, ঠিকই ধরেছেন। একটি মেয়ে, অজানা মেয়ে, হঠাৎ করে আমার বাড়ি এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়ে বলল খুন হয়েছে। তারপর আপনাকে খবর দিয়ে চলে এলাম। ও আচ্ছা, তাকে নিয়ে আসুন থানায়। হ্যাঁ, বেশ একটু স্টেবল হলে নিয়ে আসবো। কাল সকালে তাহলে আসছে একবার ঢুতিতে। হ্যাঁ বেশ, 11টা নাগাদ আসুন। সেখান থেকে বেরিয়ে সত্তর বাড়ি ফিরলাম আমরা। এখানকার পুলিশ নিশ্চয়ই আমাদের বাড়ি পৌঁছতে যাবে না, তাই আমি নিজেই উদ্যোগ নিয়ে রাস্তায় নেমে একখানা ট্যাক্সি জোগাড় করলাম। না জানি মিস মৌমিতা ওখানে কি অবস্থায় আছে। বাড়িতে যখন পৌঁছলাম তখন রাত আরো বেড়েছে। রুদ্র ঠিকই বলেছিল, অধিকতর সমস্যা এলে আগের সমস্যা ভুলেই যায় মানুষ। এই যে গরম, এই যে দমবন্ধ টাইপের আবহাওয়া, সবকিছু যেন ভুলে গিয়েছে আমি কয়েক ঘন্টায়। এখন দক্ষিণ হাওয়ায় সেই ঘাম জুড়িয়ে যায়। ঘামাচিরা দানা বাঁধতেই ভয় পায়। আর কত শত উপমা মাথায় গিজগিজ করছে। বাড়িতে পৌঁছে দেখলাম আমাদের সোফা সেটের উপর নিশ্চিন্তে ঘুমিয়ে আছে মিস মৌমিতা। তাকে আর বিরক্ত করলাম না। হরিরাম বলল, আগে দিদিমণিকে একটু রুটি তরকারি দিয়েছি, খেয়ে নিয়ে ঘুমিয়ে গেছেন। ভালো করেছো হরিরাম, এখন তুমি রেস্ট নাও, আমরা নিজেদের খাবার নিজেরা নিয়ে নেব, কেমন? রুদ্র, চলো আমরা খেতে বসে পড়ি। অনেক রাত হলো, কাল সকালে আবার বেরোতে হবে। বেরোতে তো হবেই। তবে মিস মৌমিতা কি আজ এখানেই থাকবেন? ব্যাপারটা একটু দৃষ্টিকটু হবে না? দৃষ্টিকটু হতে হলে দেখতে হবে, কিন্তু এখানে দেখছে কে? সেসব বাদ দাও, এখন ঘুমোচ্ছে ঘুমাক। বেগার ডেকে চিন্তা বাড়ানোর দরকার নেই। একলা মেয়ে এভাবে ভয় পেয়েছে, শহরে কেউ আছে কি নেই কে জানে। এই যে বৃশ্চিক, তুমি আর বিশেষ চিন্তা করো এই নিয়ে। চলো তুমি একটু রেস্ট নেবে, চলো। উফ, এক পলকেই যেভাবে তুমি প্রেমে পড়ে গেছো। আমি আর এই নিয়ে তর্কাতর্কি করলাম না, কারণ রুদ্র একটা কথাও মিথ্যে বলেনি। সে আমার মন ভালোভাবেই জানে। পরদিন সকাল আমাদের ঘুম ভাঙল মৌমিতার আওয়াজে। হ্যালো, এই যে শুনছেন? আপনারা কাল রাতে আমায় একটু ডেকে দিতে পারতেন তো, লোকে কি ভাববে। আমি কোনো মতে বিছানা থেকে উঠে দেখলাম চোখের সামনে মৌমিতা দাঁড়িয়ে কথা বলে চলেছে। আমি তার কথা ঠিকমতো বুঝতে পারছিলাম না, শুধু বললাম, আপনি জামা কাপড় চেঞ্জ করে নিন, ওতে রক্ত লেগে আছে। জামা কাপড়? জামা কাপড়টা চেঞ্জ কি করে করবো শুনি? হ্যাঁ, আমি কি আর সেসব নিয়ে বেরিয়েছি? এই রুদ্র, একটু বউঠানের কিছু কাপড় চোপড় দিয়ে দাও না, এইভাবে ব্লাড নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ইনি। এই রুদ্র। আমি বুঝতে পারলাম এনার সাথে মৌখিক যুদ্ধের চাইতে রুদ্রকে ডেকে বৌদির কাপড় চাওয়াটা ঢের সহজ। রুদ্র আমার হাঁক ডাক শুনে জামা কাপড় ঠিক করতে করতে ঘুম চোখে বেরিয়ে এলো অন্য ঘর থেকে। তার হাতে বৌঠানের একটা শাড়ি। ঘুমের ঘোরে বলল, তুমি আবার শাড়ি কবে থেকে পড়ছো বৃশ্চিক? দেখো এটা হবে কিনা। বলে সঙ্গে সঙ্গে মৌমিতাকে দেখে ভীষণ লজ্জা পেয়ে গেল। এতক্ষণও বুঝতেই পারেনি মৌমিতার অস্তিত্ব। ক্ষমা করবেন মিস, আমি ভুলেই গেছিলাম আপনি আমাদের এখানে রয়েছেন। এই নিন। মৌমিতা সম্ভবত আমাদের পাগলামি দেখে হাসছিল, কিন্তু পিছুটি আর ঘুমবাবাজির দৌলতে আমি সেই দৃশ্যটাও ঠিক করে দেখতে পেলাম না। রুদ্র বলল, কে বৃশ্চিক, ঘুম কেমন হলো? ঘুমের মতোই হয়েছে, তবে ভোর ভোর এভাবে চিৎকার দিয়ে ঘুম ভাঙাটা বড্ড প্যাথেটিক। এ বাবা, এসব অভ্যাস না হলে বাকি জীবনটা চলবে কিভাবে? হ্যাঁ, মেয়েদের হাসিকে ভালোবাসলে একটু রাগকেও ভালোবাসতে হয়। অসহায়তায় পাশে থাকলে
সবলতাকেও সম্মান করতে হয়। তুমি তো দেখছি গোয়েন্দাগিরি ছেড়ে ঘটক হলে। নিজের ঘটকালি নিজে করে নিয়ে আমায় এখন দোষী করছো? হ্যাঁ, ভারী বেয়াক্কেলে মারি তুমি। ঠিক আছে, তোমার জন্য না হয় আজীবন ভাসুর ঠাকুরের কারাদণ্ড আমি স্বেচ্ছায় নিতে পারি। দোষ? তোমার সঙ্গে কথায় পারা যায় না, একেবারে ছবল দাও বাক্যের বদলে। নাও নাও, তৈরি হয়ে নাও জলদি, আমি ভাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিই। এই হরিরাম, ঘরে অতিথি আছে, জলখাবার বানাও ভালো করে। হুকুম করে মাত্র হরিরাম তার কাজে লেগে পড়ল, আর আধ ঘন্টা বাদে তার ফলাফল এলো খবর টেবিলে। মিস মৌমিতা বৌঠানের শাড়িটা পরে এসেছেন। সত্যি বলতে প্রতিমার চাইতেও ওকে ঢের ভালো লাগছে। এই কথা রুদ্র শুনতে পেলে আমার রক্ষে নেই, তাই নিজেকেই নিজে এ কথা বলে হাসলাম। খাওয়া দাওয়া শেষ করেই রুদ্র বলল, চলো চলো চলো, চটপট হাত ধুয়ে নাও। আর মিস মৌমিতা, আপনি নিশ্চয়ই তৈরি? বেশ বেশ, তাহলে চলুন যা যাক থানার উদ্দেশ্যে। একখানা ট্যাক্সি ধরে আমরা রওনা দিলাম ইন্সপেক্টর মুখার্জির কাছে। মৌমিতা তার জামা কাপড় নিয়ে নিয়েছে ব্যাগে, যদিও রুদ্র বলেছে সেটা দরকার হতে পারে, তাই একটা থলের মধ্যে আলাদা করে ব্যাগে ঢোকানো আছে। থানায় পৌঁছতে একটু দেরি হয়ে গেল বইকি, তবে মুখার্জি বিশেষ ব্যস্ত ছিলেন না বুঝলাম। আমরা ঢুকতেই 3টে চেয়ার এগিয়ে দিয়ে বললেন, কাল রাতে এই কেসটা নিয়ে অনেক ভাবলাম, বুঝলেন, কিন্তু আপনি যেমনটা বললেন তেমনটা সত্যিই হওয়া সম্ভব নয় ভেবে অনেকবার হাসলাম। দেখলাম মৌমিতার মুখটা ছোট হয়ে গেল ইন্সপেক্টরের এই কথায়। সে বীর দর্পে বলল, হ্যাঁ, আমি মোটেও মিথ্যে কথা বলছি না অফিসার। আমার চোখের সামনে একটা লোককে খুন করলো একজন, আর আমি কিনা মিথ্যে কাউকে ফাঁসিয়ে দেবো? হ্যাঁ, আপনি তো কাউকে ফাঁসাননি ম্যাডাম, শুধু আমাদের দৌড় করিয়েছেন। ওখানে আশেপাশে কারো কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। আশেপাশের লোকজন জানিয়েছে সেই বাড়ি পড়ে রয়েছে অনেক দিন, কারোর পা অবধি সেখানে পড়েছে কিনা সন্দেহ। আর আপনি এমন একটা খুনের দাবি করছেন যেই খুন কিনা উধাও হয়ে গেল। লোকে আজ অবধি দেহ, খুনি, মার্ডার ওয়েপন উধাও হতে দেখেছে, কিন্তু কখনো ক্রাইম স্পট উধাও হতে দেখেছে কিনা বাপের জন্মে শুনিনি মশাই। তবে আশা করি আপনার সন্তান এমনটা দাবি করতে পারবে না, কারণ আমি আমার চোখের সামনে দেখেছি এবং আমার জামায় রক্তের দাগও রয়েছে। এই নিন দেখুন। বলে নিজের ব্যাগ থেকে জামাটা বের করে দিল মৌমিতা। জামার কিছু অংশ মুখার্জির টেবিলে রাখা গুরুত্বপূর্ণ ফাইলপত্রে, আর কিছু অংশ গ্লোবের উপর গিয়ে পড়ল। আর একেবারে মধ্যিখানে দেখা গেল সাদা কাপড়ের উপর লাল রক্তের দাগ। বেশ, এটা আমায় দিয়ে যান, আমরা পরীক্ষা করে দেখি। আর আপনার রক্তের স্যাম্পেল তাহলে দিয়ে যাবেন একবার। এই সুরেশ, একটু তমালকে ডাকো তো, বলো ব্লাড স্যাম্পেল নিতে হবে। বলা তো যায় না, নিজের রক্ত হতে পারে। রুদ্র এবার মুখ খুলল। মুখার্জি আজকে খুবই উতলা হয়ে আছেন দেখছি, একটু শান্ত হয়ে কথা বলা গেলে ভালো হতো না? আর কাল তো বললেন কেন খোঁজ খবর নেওয়া হয়নি, তাহলে আজ সকাল সকাল টিম পাঠিয়েছিলেন নাকি? হ্যাঁ রুদ্রবাবু, টিম পাঠাতে হয়েছিল বই কি, খোঁজ খবর নেওয়া হলো, আর শেষমেশ জানা গেল ওই বাড়িতে গত কয়েক মাসে কেউ ছিল না। কিন্তু বাড়িটা কার? বাড়িটা একজন আদিবাসী লোকের, মানে আগে তারা আদিবাসী ছিল, ওই পুরুলিয়ার দিকে নাকি থাকতো, নাম মদন মাঝি। তারপর বোধহয় ও কোনো চাকরি বাকরি পেয়ে এখানে চলে আসে, কিন্তু এখন বাড়িটা আর তার থাকবে না বলেই মনে হয়। কেন এমন কেন? কারণ একজন প্রমোটারের নজর পড়েছে তার জায়গায়, আর লোকটার এখন টাকা পয়সা কমই আছে, মূলত ক্ষমতা কমই আছে। ও, তো সেই প্রমোটারের নাম কি? প্রসেনজিৎ বসু, নাম শুনেছেন নিশ্চয়ই, ওই বসু কনস্ট্রাকশনের মালিক। শুনেছি। আচ্ছা, ওনার একটা ছবি হবে আপনাদের কাছে? ছবি? ছবি তো না থাকারই কথা। দাঁড়ান, বেশ কয়েক মাস আগেই তো ওর একটা বাড়ি ভেঙে পড়লো। হ্যাঁ, শেষমেশ বড় জায়গায় ঘুষ দিয়ে লোকটা বেরিয়ে গিয়েছিল বটে। দাঁড়ান বলে হন্তদন্ত হয়ে অফিসার নিজের ডেস্কের নিচ থেকে ঘাঁটতে শুরু করলেন কাগজপত্র। তারপর একজনকে হাঁক দিয়ে বললেন জানুয়ারি মাসের কাগজ বের করতে। শেষমেশ প্রায় আধ ঘন্টা খুঁজে বের হলো সেই কাগজ, যার খুব গুরুত্বপূর্ণ স্থানে খবরটা বের হয়েছিল।
হেডলাইনের নিচেই প্রসেনজিৎ বাবুর একটা সুন্দর ছবি বের হয়েছে বটে। খবরে বলা হচ্ছে খারাপ এবং কম দামি জিনিসপত্র ব্যবহারের জন্য নাকি এরকম দুর্ঘটনা হয়েছে এবং সেই দুর্ঘটনায় 2 জন আহত এবং 1 জন নিহত হয়েছেন। তবুও এই লোকটি এক বেলার জন্যেও জেলের ভাত খাননি। হঠাৎ করে পুলিশের কাছে টেলিফোন আসে এবং কোনো এক দৈব মতে তিনি ছাড় পেয়ে যান। কোনো এক তদন্ত কমিশন রিপোর্ট করে এই প্রজেক্টের দায়িত্বে ছিলেন বিপুল ধর নামক এক ব্যক্তি, যিনি এই সমস্ত দায়ভার নিজের কাঁধে তুলে সাজা পান। অফিসার বললেন, ইনি বড় ধুরন্ধর লোক মশাই, দেখুন একবার। রুদ্র ভালো করে খবরটা দেখল, তারপর মৌমিতার দিকে এগিয়ে দিয়ে বলল, দেখুন তো এনাকে চিনতে পারেন কিনা, মানে গতকাল আপনি যাদের দেখেছিলেন তার মধ্যে কে ছিল? মৌমিতা কাগজটা হাতে নিয়ে মন দিয়ে দেখতে লাগলো। তারপর ধীরে ধীরে ওর মুখটা কেমন যেন বদলে গেল। আতঙ্কে ওর মুখ একেবারে লাল হয়ে গেল। আমি উদ্বিগ্ন স্বরে বললাম, কি ব্যাপার, চিনতে পেরেছেন নাকি? মৌমিতা আতঙ্কিত কণ্ঠে বলল, হ্যাঁ, এই লোকটাই ছিল কাল। ও মাই গড, এই লোকটার হাতে ছুরি ছিল। আই সোয়ার এই লোকটাই ছিল। ঠিক আছে, শান্ত হন, জল খাবেন? বলে জলের গ্লাস এগিয়ে দিলাম আমি। ইন্সপেক্টর মুখার্জি এবার বেশ সিরিয়াস হয়ে গেছেন। তিনি টেবিলের উপর ঝুঁকে পড়ে বললেন, আপনি শিওর আপনি একেই দেখেছেন? হ্যাঁ অফিসার, আমি শিওর, 100% শিওর। এই লোকটাই কালকে একজনকে খুন করেছে। তাহলে আপনার জামাটা নিয়ে খুব সিরিয়াস হতে হচ্ছে আমার। দাঁড়ান, রিপোর্ট শিগগিরই নেওয়ার চেষ্টা করছি। রুদ্র বলল, কিন্তু এই বাড়িতে আমরা কোনো প্রমাণ পাইনি, আর এটাই আমায় ভাবাচ্ছে। আচ্ছা মুখার্জি, বলছি আপনারা একবার ওই ঘরটা পরীক্ষা করবেন। চোখে না ধরা পড়ুক, যন্ত্রে নিশ্চয়ই কোনো অসঙ্গতি ধরা পড়বে। ঠিক বলেছেন, আমি একটা ইউনিট রেডি করে কাজে লেগে পড়ছি। বেশ, তাহলে আমরা উঠি। আবার যোগাযোগ করবেন কোনো খবর পেলেই। আর ওই প্রসেনজিৎ বাবুর বাড়িতে একটা খবর দিতে হবে। এই বলে আমরা 3 জনে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে রুদ্র মৌমিতাকে জিজ্ঞেস করল, আপনি কোথায় যাবেন? আগে তো বললেন এখানে আপনার কেউ থাকে না। কিন্তু কাজটাও তো আমায় করতে হবে। এভাবে হুটপাট করে দেশে চলে গেলে আমার ক্ষতি হয়ে যাবে, চাকরিও চলে যাবে। তাও ঠিক। কোনো রিলেটিভ নেই? না। এই পরিস্থিতিতে আপনার পক্ষে একা একা শহরে থাকাটা সেফ নয়। কিছু মনে না করলে আপনি আমাদের বাড়িতে থাকতেই পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডিটেকটিভ। গতকাল আমায় আপনার বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য আই এম রিয়েলি থ্যাঙ্কফুল। কিন্তু মাফ করবেন, কোনো রকম অভিযোগ না করেই বলছি, আমি আর আপনাদের ওখানে থাকতে পারবো না। এটা খুবই দৃষ্টিকটু। আমি আপাতত যেখানে আছি সেখানেই চলে যাচ্ছি। আমি বললাম, আপনি যে কারণে এসেছেন তা যদি সত্যি হয় তাহলে আপনার জীবনের গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না। এর আগেও অনেক কেসে আমরা সাক্ষীর জীবন চলে যেতে দেখেছি। যদি সেরকম কিছু হয় তাহলে অবশ্যই আপনাদের ডাকবো। আর ওরা তো আমার পিছু করেনি, তাই মনে হয় না ওরা জানবে বলে যে আমি কোথায় থাকি। আপনি একজন প্রাপ্তবয়স্ক মহিলা, আপনি যা ভালো বুঝবেন তাই করবেন। সবটাই আপনার উপর। আপনাকে ভয় দেখানোর কোনো আলাদা উদ্দেশ্য আমাদের নেই। ঠিক আছে, ধন্যবাদ, আমি তাহলে আসছি। বলে মৌমিতা গট গট করে হেঁটে বেরিয়ে গেল। দিগন্তের ওপারে ও হারিয়ে যাওয়া অবধি আমার চোখ স্থির রইল। তারপর চঞ্চল হয়ে উঠল অজান্তেই। রুদ্র বলল, ভয় দেখানোর উদ্দেশ্য নেই বলেও কম তো দেখালে না। না রুদ্র, আমার মন বলছে ওর পিছনে ওই প্রমোটার লোকগুলো আসবে, যদি কোনো ক্ষতি করে দেয়। সেই চিন্তা আমারও আছে বই কি। দেখা যাক কি হয়। এভাবে কোনো ইয়াং আনম্যারিড মহিলাকে তো আর বাড়িতে থাকার জন্য জোর করতে পারি না, না তাই না? হ্যাঁ, সে কথাও ঠিকই,
তবে আজ সারাদিন খুব চিন্তায় কাটবে আমার। চিন্তা করো না, আমি নয় একবার মুখার্জিকে বলে কোনো দেখি সিকিউরিটির ব্যবস্থা করতে পারি কিনা। তাই যদি করা যায় তো খুবই ভালো হতো। সেদিনটা আমার খুব ভয়ে ভয়ে কেটেছিল। না পারছি ঠিকমতো খেতে, না পারছি ঘুমোতে। সর্বক্ষণ মাথায় চিন্তার মতো ঘুরছে মৌমিতার মুখটা। ইন্সপেক্টর মুখার্জি একজনকে মোতায়েন করে দিয়েছেন বটে, তবু আমার মনটা বড্ড উতলা লাগছে। কখন কোথায় কি হয়ে যায় সে আমরা কেউই জানি না। রুদ্র সম্ভবত আমার চিন্তায় চিন্তিত। তবে আপাতত পুলিশের কাছ থেকে কোনো খবর না আসা অবধি আমরা কিছুই করতে পারবো না। বিকেলের দিকে খবর এলো যদিও। ইন্সপেক্টর মুখার্জি ফোন করেছিলেন। হ্যালো মিস্টার রুদ্রপ্রিয়, খবর তো নিয়েছিলাম, বাড়িও গিয়েছিলাম, কিন্তু সেই লোক তো এখন দার্জিলিংয়ে আছেন। কি সব নতুন প্রজেক্ট করবেন নাকি পাহাড়ে? আপনি কি ব্যাপারটা ক্রস চেক করেছিলেন? হ্যাঁ, করেছি ক্রস চেক। ওখানকার লোকাল থানায় আমার এক বন্ধু আছে, সেও জানালো ব্যাপারটা নাকি সত্যি। ওখানে ওরা স্পট করেছে প্রসেনজিৎ বসুকে। সে কবে থেকে আছে ওখানে? হোটেলে কথা বলে জেনেছি গত পরশু গেছেন উনি। যদি তাই হয়ে থাকে তাহলে মিস মৌমিতার পক্ষে কোনোভাবেই ওনাকে গতকাল রাতে বেলতলা লেনে দেখা সম্ভব নয়। যুক্তি তো তাই বলে। ঠিক আছে, আর কি বলি। আচ্ছা, ওই রিপোর্ট কি এলো? না, রিপোর্ট আসেনি, তবে এসে যাবে কাল সকালেই। চিন্তা করবেন না, কিছু পেলেই আপনাকে জানাবো। রাখছি। আমি রুদ্রর সঙ্গে তর্ক করলাম না, কারণ রুদ্রর নিজেরও মনে হচ্ছে এর পিছনে কোনো একটা ষড়যন্ত্র তো আছেই। খুনি প্রসেনজিৎ বসু কোনোভাবেই একসঙ্গে দুই জায়গায় থাকতে পারেন না। মৌমিতাকে অবিশ্বাস করতে কষ্ট হলেও তার কোনো রকম উদ্দেশ্য থাকতে পারে না আমাদের বিভ্রান্ত করবার। রুদ্রকে বললাম, তুমি কি বিশ্বাস করো? প্রশ্নটা বিশ্বাস অবিশ্বাসের নয় বৃশ্চিক, প্রশ্নটা যুক্তি আর প্রমাণের। দেখা যাক, এখনো তো রিপোর্ট তো আসেনি। সময় ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে দৌড়ে পালালো 8টার ঘরে। হরিরাম রান্নাবান্না শেষ করে তখন বিশ্রাম নিচ্ছে। আমার মাথায় লেখা আসছে না ঠিক করে। কেমন একটা ব্যাকুল হয়ে আছি আজ সারাদিন। এর আগে কখনো কোনো মানুষের জন্যে, কোনো ক্লায়েন্টের জন্যে এমনটা অনুভব করিনি। পেন নিয়ে বারবার খাতায় আঘাত করেও কিছুই বের হচ্ছে না দেখে শেষমেশ শুয়ে পড়লাম। রুদ্র একটা গল্পের বই পড়ছিল মন দিয়ে। এমন সময় হঠাৎ খুব দ্রুত পদে কারোর দৌড়ে আসার শব্দ শুনতে পেলাম। আমি তড়াক করে উঠে দরজা খুলে দিতেই আবার ঠিক আগের দিনের মতো আমার গায়ের উপর আছড়ে পড়ল কেউ। হ্যাঁ, মৌমিতা। আমি তখন প্রচণ্ড ভয়ে শুকিয়ে গিয়েছি। কোনো মতে ওকে সোফায় বসিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? এভাবে দৌড়াচ্ছিলেন কেন? কেউ আপনাকে পিছু করছিল? মৌমিতা প্রচণ্ড হাঁপাচ্ছে। রুদ্র দৌড়ে জল এনে ওকে দিতেই ঢক ঢক করে অনেকটা খেলো। তারপর খানিকটা শান্ত হয়ে বলল, আমার বাড়িতেও পৌঁছে গিয়েছিল ওরা। ওরা অনেক লোক আছে, অনেক লোক। ওরা সাধারণ কোনো লোক নয়, সব কটা গুন্ডা বদমাশ। হঠাৎ করে আমার ঘরের সামনে একটা গাড়ি থামতেই আমি জানলা দিয়ে দেখে ওরা আমি কোথায় থাকি জিজ্ঞাসা করছে। যে কনস্টেবল সামনে বসেছিল তার মাথায় একটা আঘাত করতেই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। ওনার বন্দুকটা কেড়ে নিয়েই ওনাকে মেরেছে। আমি ওই দেখেই কোনো মতে পিছনের দরজা দিয়ে পালিয়ে আসি। তারপর পিছনের দিকে রাস্তায় নেমে একটা ট্যাক্সি ধরে আপনাদের এখানে চলে আসি। আসার পথে আমি খুব ভয় পেয়ে গেছিলাম, বিশ্বাস করুন। মনে হচ্ছিল আমি এক্ষুনি মরে যাব। আমি বলে উঠলাম, আপনার কিচ্ছু হবে না, ওরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনাকে কতবার করে বললাম আপনি একলা একলা থাকবেন না, কাউকে বিশ্বাস নেই এখনকার দিনে। আমার বড্ড ভুল হয়ে গেছে। আমার আপনাদের কথা শোনা উচিত ছিল।
বড্ড ভুল করে ফেলেছে, বড্ড ভুল করে ফেলেছে। রুদ্র এবার বলল, ব্যাপারটা সহজ নেই। আমার আন্দাজ ওরা আপনার ঘর তছনছ করে দিয়েছে এতক্ষণে। আপনি খুব স্মার্ট এবং সাহসী মেয়ে বলে ওই রকম পরিস্থিতি থেকে পালিয়ে বেঁচে ফিরেছেন। আপনি মান সম্মান লজ্জা ভুলে এখানেই থেকে যান। আগে বাঁচুন, তারপর সম্মান। জানি না আমার চোখে মৌমিতার প্রতি অতি স্নেহ ধরা পড়েছিল কিনা, তবে তাকে অনেকক্ষণ আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে দেখেছি। রুদ্র মাঝে মধ্যে যখন মানুষকে পড়ে নেয় তখন এভাবে তাকিয়ে থাকে। ঠিক সেই একই দৃষ্টি আমি দেখতে পেলাম ওর চোখের মধ্যে। আমি চোখ সরিয়ে নিলাম। রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়া হলো তাড়াতাড়ি। এর মাঝে অফিসারকে ফোন করে জানানো হয়েছে আজকের ঘটনা। কেস এখন সিরিয়াস হয়ে গেছে, আর হেসে খেলে কাটিয়ে দিতে পারবেন না ইন্সপেক্টর মুখার্জি, সে কথা স্পষ্ট। পরদিন সকালে খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল সকলের। আমি বসার ঘরে শুয়ে পড়েছি, আর রুদ্র তার ঘরে। আমার ঘরেই গত দুদিন ধরে আছে মৌমিতা। মৌমিতার মুখ চোখ মোটেও ভালো নেই। তার হাবভাব বড্ড কঠিন, চোখে কোনো ভাষা খেলছে না। সর্বদা যেন ভয়ে ভয়ে আছে সে। থানায় যেতে হলো সকাল সকাল। খবর পেলাম আজ দুপুরের ফ্লাইটে ফিরছেন প্রসেনজিৎ বসু। কিন্তু তার চাইতেও বড় খবর হলো ল্যাব পরীক্ষার রিপোর্ট। সেই রিপোর্টে জানা গেছে ওই বাড়ির মেঝেতে ফসফরাস রিএজেন্টের উপস্থিতি পাওয়া গেছে, যা রক্ত মুছতে ব্যবহার হয়েছে। আল্ট্রাভায়োলেট রশ্মির কেরামতিতে রক্তের মুছে যাওয়া দাগও দৃশ্যমান হয়েছে। এর সঙ্গে আরেকটি রিপোর্টও এসেছে। লিটমাস টেস্টে পরিষ্কার মৌমিতার কাপড়ে লেগে থাকা দাগ রক্তের, এবং সেটা মৌমিতার নয়। এর অর্থ একটাই, সেখানে এমন কিছু হয়েছে যা খুব সন্তর্পণে গোপন করা হয়েছে আমাদের চোখের সামনে থেকে, এমনকি রুদ্রর চোখের সামনে থেকে। রুদ্র বলল, প্রসেনজিৎ বাবুর সঙ্গে আজকেই বসতে হবে, আর দেরি করা চলবে না। লোকটা বড্ড চালাক, আর আমি সেটারই ঈর্ষা করি। সে ঈর্ষা না হয় করেন, কিন্তু এখন কিভাবে প্রমাণ করবেন যে সেখানে মার্ডার করেছেন ওই লোকটাই? আপনি যেন কি নাম বলেছিলেন? ও হ্যাঁ, মুনিশ মাঝি। সে মুনিশ মাঝি এখন কোথায়? ওকে তো গত কত মাস ধরে কেউ দেখেনি। শোনা গেছে ওনাকে গ্রামের বাড়িতে গেছে। সেখানে খোঁজ নেওয়া সম্ভব? এখন পুরুলিয়ার কোন গ্রামের খোঁজ নেব বলুন তো? কেন, আপনার কি মনে হয়? আমার মনে হয় মুনিশ মাঝি এখানেই আছেন, কিংবা বলা ভালো ছিলেন। খুব সম্ভবত মিস মৌমিতা যাকে খুন হতে দেখেছেন সেই মুনিশ মাঝি। সর্বনাশ, এই লোকটা সত্যিই ডেঞ্জারাস মনে হচ্ছে। আচ্ছা মিস মৌমিতা, আপনি এখন ঠিক আছেন তো? মানে গত রাতে যা হয়েছে শুনলাম। আর সেসব মনে করবেন না অফিসার। আচ্ছা, ওই লোকগুলো কে ছিল জানতে পারলেন? না না, জানলে তো হয়েই যেত। ওই শয়তানগুলো বোধহয় লোকাল ছেলেগুলো হবে। ওদের ভাড়া করেছিল সম্ভবত আপনাকে আক্রমণ করার জন্য। না না, এদের আমি আগেও দেখেছি। ওই বাড়িতে খুনের সময় আমি দেখেছি এদের মধ্যে 2-3 জনকে। ও ঠিক আছে, দেখা যাক। আজকে কথা বলতে হবে একবার প্রসেনজিৎ বাবুর সঙ্গে। বিকেলবেলা আমরা 4 জন, অর্থাৎ আমি, রুদ্র, মৌমিতা এবং ইন্সপেক্টর মুখার্জি পৌঁছলাম ভদ্রলোকের বাড়িতে। বেশ পুরনো ধাঁচের বাড়ি, তবুও মেরামতির জোরে একবারে ঠাট বাট বজায় রেখে দাঁড়িয়ে আছে। বড় লোকের বাড়ি বলে কথা। বিশদে বিবরণ দিতে পারবো না ভেতর বাড়ির, কারণ আমরা বাইরে থেকে সমস্ত কথাবার্তা বলেছি। বাইরে অর্থাৎ ভদ্রলোকের বাড়ির উঠোনে, সেখানেই সুন্দর চেয়ার আর টেবিল পাতা রয়েছে। মুখার্জি আগেই বলে রেখেছিলেন আমরা আসব, তাই ভদ্রলোক চায়ের ব্যবস্থা করছিলেন। আমাদের ঢুকতে দেখেই বললেন, আসুন আসুন, আপনারা বিকেল বলে তো একদম পারফেক্ট সময় এসেছেন। সময়ের মাপকাঠি বাঙালি মানে না বলেই বাঙালির উন্নতি হয় না। রুদ্র বলল, কিন্তু আপনার তো উন্নতি হয়েছে ভালোই। বসু কনস্ট্রাকশনের নাম তো সবারই জানা। আরে তাই জন্যই তো বলছি, আমি সময়কে সম্মান করি।
উন্নতি করতে গেলে এই সময়টাকে হাতে রেখে চলতে হবে। এই নিন, বসুন বসুন। আমরা বসলাম ভদ্রলোকের সঙ্গেই। মৌমিতার মুখটা বড্ড লাল হয়ে গেছে উনাকে দেখে। সম্ভবত ভীষণ রেগে আছে সে। তাহলে বলুন মশাই, ঠিক কি সমস্যা হয়েছে? সমস্যা তো আপনি জানেন, তবু খুব ছোট করে বলতে গেলে এই যে বসে আছে মিস মৌমিতা, ইনি আপনাকে 42 নম্বর বেলতলা লেনের বাড়িতে একজনকে খুন করতে দেখেছেন। মিস মৌমিতা, আপনি কবে এমনটা দেখেছিলেন? মৌমিতা উত্তর দিল, গত পরশু রাতে। আপনি কি জানেন আমি সেই সময় কোথায় ছিলাম? হ্যাঁ জানি, ওই বাড়িতেই পূর্ব দিকের ঘরে। না, আমি ছিলাম দার্জিলিংয়ে একটা ক্লায়েন্ট মিটিংয়ে। সেখানে একটা নতুন প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি। আপনার দাবি সেই কারণে একেবারেই ভিত্তিহীন। কিন্তু আমি যে আপনাকে দেখেছি সে আমি অবিশ্বাস করব কি করে? তাই? তা আমি কাকে খুন করেছি বললেন? জানি না, আমি তার মুখ দেখতে পাইনি ঠিক করে, তবে একটা বুড়ো লোকের মতো কেউ একটা হবে। ও দেখুন, আমি একটু কাগজপত্র দেখলাম, জানতে পারলাম যে ওই বাড়িটা নাকি মনীষ মাঝি নামে কারুর ছিল, কিন্তু এখন তো সেটা আমাদের হয়ে যাচ্ছে। রুদ্র বলল, যাচ্ছে মানে? ভদ্রলোক রাজি হয়েছেন? আরে রাজি না হয়ে আর যাবেন কোথায়? আশা করি আর বেশি দিন সব কাজ শেষ হতে সময় লাগবে না। তিনি এখন কোথায়? সে আমিও তো জানি না মশাই, আমার কাজ তো হয়ে গেছে। এবার আমি তার ব্যাপারে অত খোঁজ খবর কেন রাখবো বলুন তো? কত টাকার অফার হলো? সেগুলো তো সম্পূর্ণ বিজনেস সম্বন্ধীয় ব্যাপার মশাই, এই নিয়ে তো আমি ডিসকাস করতে পারবো না, সরি। আচ্ছা বেশ, গতকাল রাতে একদল গুন্ডা মৌমিতা দেবীর বাড়িতে আক্রমণ করেছিল, জানেন? তাই নাকি? কারা? খুব সম্ভবত আপনার লোকেরাই, এমনটাই জানিয়েছেন উনি। এবার প্রসেনজিৎ বাবু আকাশ থেকে পড়লেন, বললেন, ও মাই গড, আপনি তো একেবারে আমায় ভিলেন বানিয়ে দিলেন ম্যাডাম। আমি এত পাপ কাজ করে থাকলে তো জেলের ভাত পাক্কা আমার জন্য। আমি কিন্তু ওই লোকগুলোকে বেলতলার বাড়িতে দেখেছি। কিন্তু তাতে আমি কি করে থাকতে পারি বলুন? আমার তো ওরকম কোনো গুন্ডার দল নেই। আচ্ছা এবার বলুন তো, আপনি ওই বাড়িতে কেন গিয়েছিলেন, তাও আর রাতের বেলায়? কারণ বাড়িতে ভাড়া পাবো শুনেছিলাম, তাই কাজ সেরে গেছিলাম। ওটা তো আর ভাড়া হবে না ম্যাডাম, তার জন্য দুঃখিত আমি। ওটাই নতুন কনস্ট্রাকশন হবে। সে যাই হোক, আপনারা চা খান আর ভ্রান্ত ধারণা থেকে বরং বেরিয়ে আসুন। আপনারা চাইলে মনীষ মাঝির স্বাক্ষরও আমি দেখাতে পারি, জমির কাগজে সেই সাইন রয়েছে। কিন্তু দয়া করে আমার মাথার ওপর এসব ব্লেম দেবেন না। এই বলে একটা কাগজে সেই বাড়ি এবং জমি সম্বন্ধীয় লেখাপড়া দেখাতে লাগলেন। আমার উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। লোকটার কোনো কথা বিশ্বাস করতে পারছি না, আবার তার দেখানো যুক্তিকে অবিশ্বাসও করতে পারছি না। আপনারা চা খান, আপনাদের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে তা আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, এরকমটা হতেই পারে, হয় মাঝে মাঝে। যাই হোক, সেসব নিয়ে আর মনে হয় বেশি না কথা বলাই ভালো। যাই হোক, আপনারা চা মিষ্টি না খেয়ে কিন্তু যাবেন না। হাজার হোক আপনারা বসুবাড়ির অতিথি বলে কথা। বলে মিষ্টি করে আমাদের সঙ্গে ব্যবহার করলেন তিনি। আমি আর মৌমিতা খেলাম না। রুদ্র আর ইন্সপেক্টর মুখার্জি চা মিষ্টি খেলেন। ভেতর থেকে এক সময় একজন চা করে এসে জিজ্ঞেস করলেন, দাদা বাবু, বৌদিমণি জিজ্ঞেস করছে আজকে কি খাবেন? যা পারে একটা করতে বলো। কালকের মতো সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ খাবেন নাকি? যাও না ভেতরে, যা ইচ্ছে করতে বলো। এবার আমাদের দিকে ফিরে বললেন, আচ্ছা আপনাদের এই কেসে যা যা সাহায্য দরকার আমায় কিন্তু বলবেন, আমি কিন্তু সবসময় আছি, কেমন? বলে নমস্কার করে উনি দাঁড়িয়ে পড়লেন। আমরা উঠে পড়লাম ভদ্রতার খাতিরে। উভয় পক্ষে নমস্কার করে গোমরা মুখে বেরিয়ে এলাম। মৌমিতার মুখটা একেবারে বাংলার 5-এর মতো হয়ে আছে। রুদ্র বলল, বুঝলেন ইন্সপেক্টর, এই কেসের তদন্ত এখানেই শেষ, আর বেশি সময় দরকার নেই। ইন্সপেক্টর মুখার্জি নিরাশ হয়ে বললেন,
হ্যাঁ ঠিকই। আর কি মমিতা দেবী, আপনি হয়তো ভুল দেখেছেন, এটাই বলতে হবে। এ বাবা না না, এই কেসের তদন্তের শেষ এখানে হলেও এখনো কেস শেষ হয়ে যায়নি। এবারে তো ধরতে হবে প্রসেনজিৎ বাবুকে, তবে বামাল সমেত। হ্যাঁ মানে কিভাবে? ভদ্রলোকের মুখে কোনো ধকল দেখলেন? একটা লোক দুপুরে এত দূর থেকে ফিরেই কয়েক ঘন্টার মধ্যে এতটা ঝকঝকে হয়ে গেলেন কিভাবে? আর সবচাইতে বড় প্রমাণ তো ওনার ওই চাকর মহাশয়। কি করলো সে? ও আপনারা শুনেননি বুঝি? আরে সে তো জিজ্ঞেস করলো প্রসেনজিৎ বাবুকে, বাবু কি রান্না করবো? বৌদিমণি জিজ্ঞেস করছে। এই শুনেই আমার মনে পড়ে গেল কথাটা। আমি বিস্মিত কণ্ঠে বললাম, আর তার উত্তরে যা ইচ্ছে করতে বললে চাকর জিজ্ঞেস করলো কালকের মতো সর্ষে দিয়ে ইলিশ মাছ হবে কিনা। ঠিকই তো, কালকের মতো বলা মানে তো প্রসেনজিৎ বসু কালকেও বাড়িতেই ছিলেন, তাই তিনি পাঠিয়ে দিলেন রেগে মেগে ওই চাকরকে। এর মানে দার্জিলিংয়ে যাওয়াটা পুরোটাই মিথ্যে। একদম ঠিক বৃশ্চিক। তবু কথাটা সর্ষে দিয়ে নয়, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ বলা হয়েছিল। যাই হোক, এবার আমাদের সিরিয়াসলি কাজ করতে হবে আর ধরতে হবে এই প্রসেনজিৎ বসুকে। কিন্তু কিভাবে করবেন সে কাজ? কিভাবে করবেন? আর দাঁড়ান দাঁড়ান, ওই বাড়িতে আমরা আবার যাব। এবার মন দিয়ে প্রত্যেকটা ঘর দেখব। এমনটা তো হতেই পারে শুধু ওই ঘরের ওপর ফোকাসড হয়ে আমরা অন্য কিছু মিস করেছি। আমার ছেলেরা যদিও দেখেছে, তো আপনার চোখে আমি বেশি বিশ্বাস করি। ওই বাড়িতেই তাহলে কোনো সূত্র আছে বলছেন? বলছি ইন্সপেক্টর, আপনার টিম নিতে হবে না, চলুন আমরাই কজন যাই। আর মিস মৌমিতা, আপনি আমাদের বাড়িতে চলে যান, কারণ ওখানে আপনি সেফ থাকবেন না, যখন তখন খারাপ কিছু করতে পারে। এই প্রসেনজিৎ বাবু কিন্তু বুঝে গেছেন আমরা শেষ ছবল দিতে চলেছি। মৌমিতা এবার জেদ ধরল। না না না, কোনোভাবেই না, আমিও যাব আপনাদের সঙ্গে। আমি শান্ত গলায় বললাম, দেখুন, এটা জেদ করার সময় নয়। এমনিতেও আপনার উপর দিয়ে কম ঝড়ঝাপটা যায়নি, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে এখন। আপনি বরং পুলিশের গাড়ি করে বাড়ি চলে যান, আমরা আসছি। এই বলে আমরা চারজনেই গাড়িতে উঠলাম। মৌমিতাকে বাড়িতে নামিয়ে দিয়ে আবার চললাম ৪২ নম্বর বেলতলা লেনের উদ্দেশ্যে। যদিও একবার রুদ্র ঘরে ঢুকলো কিছু একটা কারণে, দেখলাম এখানে রুমাল নিয়ে নিয়েছে, আগে ভুলে গিয়েছিল। সন্ধে নেমেছে, ধীরে ধীরে শহরের জীবনযাত্রায় ব্যস্ততা বাড়ছে। এই গলিটা যদিও বড্ড শুনশান, মনে হয় কেউ মারা গেলে একটা কাকপক্ষীও টের পেলে পেতে পারে, তবে মানুষের পক্ষে জানা সম্ভবই নয়। আমরা গাড়ি থেকে নেমে খুব আস্তে আস্তে ঢুকলাম ওই বাড়ির ভেতর। রুদ্র বলল, এই তিনজন আছি, তাই খুব আস্তে আস্তে চলাফেরা করতে হবে। বলা যায় না কোথায় উনি ওনার লোক ফিট করে রেখেছেন। হ্যাঁ হ্যাঁ, সাবধানে চলাটাই বুদ্ধির কাজ হবে। কিন্তু প্রথমে যাব কোথায়? আপাতত যাওয়া যাক ওটার পাশের ঘরে, আস্তে আস্তে এক এক করে জিনিস খুঁজবো আমরা। আমরা তিনজনে লেগে পড়লাম কাজে। ঘরের বাতি জ্বালানো হলো। এই ঘরে তুলনামূলক কম জিনিস রয়েছে, সম্ভবত কোনো মেয়ের ঘর ছিল এটি। জামা কাপড় সে গুছিয়ে নিয়ে যায়নি, তবুও যেভাবে পরিপাটি করে সব রাখা আছে আলনা এবং আলমারিতে, তাতে মেয়ের সম্ভাবনাই বেশি। জামা কাপড়, টেবিল, বইপত্র, খাটের তলা সব ভালো করে পর্যবেক্ষণ করে আমরা পৌঁছলাম এই একতলার শেষ ঘরটায়। এই ঘরটা তো দেখছি পুরোটাই ফাঁকা, শুধু কয়েকটা ট্রাঙ্ক রাখা আছে এক পাশে। এই ঘরের পাশ দিয়েই শৌচাগারের ব্যবস্থা আছে। রুদ্র বলল, এখানে বেশিক্ষণ কাটাতে হবে না, একটু আশপাশটা দেখেই চলো পিছনের দিকে যাই, ওদিকে যদি কোনো কিছু পাই। কিন্তু রুদ্র, আমরা খুঁজছি কি? খুনের কোনো একটা প্রমাণ, কারণ বনি পাবো না বলে আমি নিশ্চিত ওরা খুন করে মিস মৌমিতা পালিয়ে যাওয়ার পর নিশ্চয়ই সেটা এখানে রেখে যায়নি। এমন সময় হাঁটতে হাঁটতে মাটিতে একটা জায়গায় পা পড়ে টাইলস একটু নড়ে গেল। ভাবলাম এবড়ো খেবড়ো হয়ে গেছে হয়তো,
ভালো করে দেখলাম জায়গাটা। অদ্ভুতভাবে কিছু মাছি এসে ভন ভন করছে ওই নির্দিষ্ট টাইলসের আশেপাশে। আমি একটু অবাকই হলাম বটে। রুদ্রকে বললাম, দেখো তো এটা কেমন অদ্ভুত লাগছে না? রুদ্র এবার মন দিয়ে নিচু হয়ে দেখল, মাছিগুলোকে সরিয়ে দিল হাত দিয়ে। এবার টাইলসের গায়ে শুকতে লাগলো। হঠাৎ বড় বড় চোখ করে তাকিয়ে বলল, সরে যাও বৃশ্চিক, পেয়ে গেছি কিছু একটা। রুদ্র বলতেই আমি সরে গেলাম। তিনজনে মিলে টাইলসের জায়গাটা হালকা করে টান মারলাম, কিন্তু একজন টান দিলেই সেটা খুলে যেত। যাই হোক, একটা মই নামানো রয়েছে ওই টাইলসের ভেতর দিয়ে। রুদ্র বলল, আশেপাশের আরো কিছু টাইলস বোধহয় তুলতে হবে, নাহলে শরীর ঢোকানো যাবে না। আমি আর মুখার্জি আরো কয়েকটা টাইলস সরিয়ে নিলাম। এবার সোজা নিচে যেতে হবে। আমি বললাম, এখন গিয়ে লাভ আছে কি? একটা কাজ করি, বরং ব্যাকআপ ডেকে এনে তাদের দিয়ে করাই। কিন্তু ততক্ষণে যদি সবটা ভণ্ডুল হয়ে যায়, আর এখানে একজনকে বা দুজনকে পাহারায় রেখে যাওয়াটাও বুদ্ধিমানের কাজ হবে না। তাহলে তো তিনজনেও আমরা সেফ না। তাই তো বলছি, একবার যখন চক্র বয়ে ঢুকে পড়েছি তখন এই থেকে নিস্তার তখনই মিলবে যখন আমরা কিছু উদ্ধার করতে পারবো। আপাতত আর দেরি না করে ঢুকে পড়া যাক। আমরা তিনজনে এক এক করে নামতে লাগলাম ক্রমান্বয়ে। প্রথমে রুদ্র, তারপর ইন্সপেক্টর মুখার্জি, আর শেষমেশ আমি। নিচে নেমে আমার মুখ থেকে তো কথাই সরছে না। কি অদ্ভুত রে গুহায় চলে এসেছি আমরা। চারিদিকে শুধু নিস্তব্ধতা আর অন্ধকার। আমি এতটাই অবাক হয়েছি যে কিছুক্ষণ কোনো কথা বলতে পারলাম না। এই বাড়ির নিচে এরা একটা আস্ত মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে ফেলেছে। কিছু দূর হাঁটতে হাঁটতে দেখলাম পরপর অনেকগুলো কফিন সার বেঁধে সাজানো। এই অংশটা একটু বেশি ঠান্ডা। হঠাৎ পিছন থেকে আওয়াজ এলো, সামনে 3টি ফাঁকা আছে ডিটেকটিভ, আপনারা তিনজন একটু বিশ্রাম নেবেন কি? আমরা তিনজন সঙ্গে সঙ্গে পিছনে ঘুরলাম। রুদ্র সেফটি ক্যাচ ওপেন করলো, আর ইন্সপেক্টর মুখার্জির হাতেও উঠে এলো বন্দুক। আপনারা আবার ওসব জিনিস কেন বের করছেন? আরে রাখুন 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 মশাই, আপনাদের দিকে অনেকগুলো ওরকম তাক করে রাখা আছে। আপনাদের বন্দুকের ট্রিগারে চাপ পড়ার আগেই কিন্তু আমাদেরগুলো চলতে শুরু করবে। উফ, একেবারে আদা ঝোলকে পেছনে পড়েছেন দেখছি মশাই। রুদ্র দাঁতে দাঁত চেপে বলল, এখানে আপনি কিসের জন্য এতগুলো দেহ রেখে দিয়েছেন? বলুন বলুন বলছি। আরে বাবা, আস্তে আস্তে, আপনি তো একেবারে কানের পোকা খেয়ে নেবেন দেখছি। আরে ওই বডিগুলো কাজে লাগে মশাই, শুধুই কি কনস্ট্রাকশন হবে, একটু ডিস্ট্রাকশন হবে না? ওগুলো দিয়েও পয়সা আসে যে। মনীষ মাঝির বাড়িটা এমন নিরিবিলি শান্ত জায়গায় পেয়ে গিয়ে এটাকেই তো গোডাউন বানিয়ে নিয়েছি মশাই। ছি, আপনারা মৃত মানুষদেরও ছাড়ছেন না, তাদের দিয়েও ব্যবসা করছেন। ও মা, আপনি মরা মাছকে ছাড়েন, তার মুড়ো আপনি চিবিয়ে খান না? যখন খাসির মাংসের দোকানে ছাগলকে কেটে মুনাফা লোটে বাজারে, তখন তো আনন্দে তার ঝোল বানিয়ে গেলেন। আর আমি দুটো মানুষ মেরে একটু 2 পয়সা কামাবো ভাবছি, তাতে আপনাদের বড় জ্বালা, তাই না? কিন্তু চিন্তা করবেন না, আপনাদের আর বেশিক্ষণ জ্বালা থাকবে না। এদের মতো আপনাদেরও ঠাঁই হবে ওই কফিনের মধ্যে। তারপর আপনাকে কোথাও বিক্রি করে দেব। আর বেশি দেরি করবেন না, এবার তাড়াতাড়ি বলুন দেখি, শেষ ইচ্ছে কি আছে আপনার? শেষ ইচ্ছা? আচ্ছা বলুন তো, আপনি দার্জিলিং এর ভেলকিটা করলেন কি করে? কি করে আবার? আমার দামই আছে যে মশাই, সব জায়গায় তো নিজে যাই না, কিছু কিছু জায়গায় এদেরকে পাঠাই। আমি আমার বাড়িতেই ছিলাম, অথচ তার সত্ত্বেও আমাকে দার্জিলিংয়ে দেখা গেছে। ভাবুন তো কেমন বুদ্ধি, হ্যাঁ? সেদিন রাতে ওই মেয়েটাকে মেরে দিলে এই কেস এত দূর আর ঘোরাতো না। বেকার বেকার বাঁচিয়ে রাখলাম আমি। আমি এবার চিৎকার করে বললাম, মুখ সামলে কথা বল বলে দিচ্ছি শয়তান, তুই ওকে ছুঁতেও পারবি না।
ওই দেখো মরার সময় আবার হরি নাম নেওয়ার বদলে হুমকি দিচ্ছে ছেলে। এই এটার গলায় বন্দুকটা ঢোকা দেখি। দেখলাম প্রসেনজিৎ বাবুর নির্দেশে একটা হাড্ডা গাড্ডা লোক আমার দিকে এগিয়ে আসছে ক্রমশ। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। আমার জীবন এরকম একটা অন্ধকূপে একটা ফালতু নোংরা মানুষের হাতে শেষ হয়ে যাবে। করুণ চোখে রুদ্রর দিকে তাকালাম, কিন্তু তার চোখ এখনো জ্বলছে। সে চোখ নেভেনি। হঠাৎ ওই টাইলসগুলো পুনরায় সরে গেল। একসঙ্গে একদল লোক এসে লাফিয়ে পড়ল ওদের উপর। আমরা তিনজন দৌড়ে লুকিয়ে গেলাম কফিনের আড়ালে। গোলাগুলি চলল কিছুক্ষণ, তারপর হঠাৎ ওখান থেকে আওয়াজ এলো, সব একেবারে ক্লিয়ার স্যার, আমাদের দুটোর গুলি লেগেছে, ওদের সবার বেঁধে দিয়েছে ওদের, এবার বেরিয়ে আসুন। এরা কারা? কেন আমাদের সাহায্য করলো? এসব ভাবতে ভাবতে রুদ্র দেখলাম বাইরে বেরিয়ে গেছে। আমি আর ইন্সপেক্টর অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে আছি। আরে কি হলো, বেরিয়ে এসো। এবার কি নিমন্ত্রণের কার্ড ছাপাতে হবে নাকি? দুজনে আমরা ভয়ে ভয়ে বেরিয়ে এলাম। ইন্সপেক্টরের হাতে তাও বন্দুক আছে, আমার হাতে তো শুধু কয়েকটা রেখা, আঙুল আর নখ। কবজির যা জোর, তাতে কাউকে টাইট দিতে গিয়ে নিজে টাইট খেয়ে যাব। রুদ্র এবার বলল, খুব ভালো কাজ করেছো আজাদ, এবার এদের পুলিশের হাতে হ্যান্ড ওভার করে দেওয়ার পালা। নীল মুখার্জি বাবু, সবটা আপনার হাতে। এরা তার মানে রুদ্রর লোক, কিন্তু কখন এলো এরা? আর জানলই বা কিভাবে যে আমরা এখানে ফেঁসে আছি? কিছুক্ষণ বাদে পুলিশের দল এসে সকলকে চাপকাতে চাপকাতে তুলে নিয়ে গেল মামার বাড়িতে। শেষমেশ 15টা লাশ বোঝাই করে রাখার অপরাধে এবং লিগ্যাল ব্যবসা করার অপরাধে গ্রেপ্তার করা হলো বসু কনস্ট্রাকশনের ওনার শ্রী প্রসেনজিৎ বসুকে। বাড়ি ফিরতে ফিরতে আমি জিজ্ঞেস করলাম রুদ্রকে, কিন্তু তুমি বলো এই লোকগুলো এলো কখন? আরে বলছি মৌমিতা যখন বাড়িতে নামলো তখনই আমি ঘরে গিয়ে আজাদকে ফোন করি। খিদিরপুর ডকে একটা কেস নিয়ে ঝামেলা হওয়ায় ওকে ধরেছিলাম আমি। তারপর ছাড়া পেয়ে আমার বাধ্য হয়ে যায়। আমি বিপদে পড়লেও সাহায্য পাবোই পাবো। ওরে বাবা, তবে তোমার আজাদ দেরি করলে প্রসেনজিৎ বসু লোকটা কিন্তু আমাদেরকে দেহ থেকে আজাদ করে দিত। বেসিক খারাপ লাগছে মনীষ মাঝির কথা ভেবে। ভদ্রলোকের পুরো পরিবারকে মেরে তারই বাড়ির নিচে রেখে দিয়েছিল লোকটা। কি সাংঘাতিক ডেঞ্জারাস লোক রে বাবা। সেটা সত্যিই দুঃখের। যাই হোক, কেসটা অবশেষে মিটল। বেসিক একটা কথা মনে রেখো, মানুষ অদৃশ্য হতে পারে কিন্তু সত্যি নয়। এই প্রথমবার তো কেস শেষ হওয়ার উপহার পাবে তুমি। কি মিস মৌমিতার ব্যাপারে কি ভাবনা চিন্তা তোমার? মিসেস মৌমিতা হতে কত দেরি? আমার মুখে এক চিলতে হাসি খেলে গেল। লজ্জা ঢেকে রাখার মতো কোনো বর্ম আপাতত নেই আমার কাছে। গাড়ি থেকে নেমে দক্ষিণের জানালার দিকে তাকালাম। কাগজ ফুলের টবের পাশে মুখ বাড়িয়ে রয়েছে মৌমিতা। তার হাতে একটা চায়ের কাপ আর মুখে এক রাশ আরাম। খোলা চুলের নাগরদোলায় কাব্য তৈরি হচ্ছে যেন। মিস মৌমিতা আমার দিকে তাকিয়ে হাসল ছোট্ট করে, আর আমার মনে তাকে মিসেস মৌমিতা বানানোর বাসনাটা কেমন গোলমাল করে দিল সব কিছু। শেষ হলো 42 নম্বর বেলতলা লেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার আরেকটি নতুন কাহিনীতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।